আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। কাতার বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে আবারও মানবাধিকার বিতর্ক উস্কে উঠেছে। এর আগে চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে শীতকালীন অলিম্পিক বয়কট করেছিল পশ্চিমের কিছু দেশ। এবার অবশ্য কাতারের ব্যাপারে তাদের সে ধরনের কোনো তৎপরতা চোখে পড়ছে না। এর কারণ হলো কাতারের সাথে তাদের বেশ কিছু স্বার্থ জড়িত রয়েছে। পশ্চিমের অনেক দেশই কাতারের তেল গ্যাসের ক্রেতা। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল গ্যাস কেনার পথ বন্ধ হয়ে যাওয়ায় কাতারের কাছ থেকে বাড়তি গ্যাস কেনার চুক্তি করতে হয়েছে পশ্চিমের অনেক দেশকে। এই অবস্থায় কাতারের তথাকথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিচ্ছিন্নভাবে কিছু ক্রীড়া ব্যক্তিত্ব ও সমকামী গোষ্ঠী সোচ্চার হলেও সরকার বা ক্ষমতার কেন্দ্রগুলো থেকে কিছুই বলা হয়নি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের মানবাধিকারের অজুহাত তাদের স্বার্থ হাসিলের একটি অস্ত্র মাত্র। বাস্তবে মানবাধিকার নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। কাতারে ফিফা বিশ্বকাপের ফুটবলের পর্দা উঠেছে। বহু কারণে এই টুর্নামেন্টকে এবার বিতর্কিত করে তোলা হয়েছে। বিশেষ করে পশ্চিমা বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও সেখানকার কিছু সমকামী গোষ্ঠী এ ব্যাপারে সরব হয়েছে বেশি। তাদের অভিযোগ হলো আরব বিশ্বের এই দেশটিতে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কাতার আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে স্বাভাবিকভাবেই ধর্মের যথেষ্ট প্রভাব রয়েছে। সমকামীদের বিরুদ্ধে সেখানে কঠোর আইন রয়েছে, যেটা আরব বিশ্বের আরও অনেক দেশেই আছে। তবে সমকামী প্রশ্নের বাইরেও বেশ কিছু অভিযোগ তুলেছে পশ্চিমা সমালোচকরা। কাতার দেশ হিসেবে খুবই ছোট, এখানকার তাপমাত্রা যথেষ্ট বেশি, আর তাদের ফুটবল খেলার বা আয়োজনের ঐতিহ্য সেভাবে নেই। এসব নিয়ে পশ্চিমাদের সমালোচনা রয়েছে। এমনকি ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে অনেকে। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য দ্রুত সচেষ্ট হয়েছে কাতার। দ্রুততম সময়ের মধ্যে ফুটবল অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে তারা। কিন্তু সেখানে অভিযোগ তুলেছে পশ্চিমারা। তারা বলছে, দ্রুত বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের জন্য শ্রমিকদেরকে জোর করে কাজে লাগানো হয়েছে। কেউ কেউ বলেছে, কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের অনুমতি পাওয়ার পর থেকে সেখানে ৬৫০০-এর মতো শ্রমিক মারা গেছে। অভিযোগ উঠেছে, এই মারা যাওয়া শ্রমিকদের অনেককেই বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো নির্মাণের সাথে জড়িত ছিল। শ্রম অধিকারের বিষয় নিয়ে কিছু মিডিয়া সরব হওয়ার পর ইউরোপ আমেরিকার অনেকে কাতার বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু সেখানেও পশ্চিমা সরকারগুলোর ভণ্ডামি বেরিয়ে এসেছে। এখন পর্যন্ত পশ্চিমা বিশ্ব থেকে যে সমালোচনা হয়েছে সেগুলোর সাথে ক্রীড়া ব্যক্তিত্বরা বেশি জড়িত। তৃণমূল সমকামী গোষ্ঠীগুলো সরব হয়েছে, তবে সরাসরি সরকারগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই শোনা যায়নি। অথচ এই সরকারগুলোই ঘোষণা দিয়ে ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক বর্জন করেছিল। চীনের ব্যাপারে তাদের যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, কাতারের ক্ষেত্রে সেটি একেবারেই চোখে পড়ছে না। বেইজিং অলিম্পিকের সময় ব্রিটেন যুক্তরাষ্ট্র বেশ সোচ্চার হয়েছিল, কিন্তু এবার ব্রিটিশ এমপিদের তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আইয়েন ডানকান স্মিথ এখন কি করছেন, অথবা ন্যান্সি পেলোসির মতো যুক্তরাষ্ট্রের সিনিয়র রাজনৈতিক ব্যক্তিদের খবর কি? বেইজিংয়ে যখন শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল তখন এই ব্যক্তিরাই জোর গলায় সরব হয়েছিলেন। চীনের বিরুদ্ধে শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছিলেন তারা। গুরুত্বই দেয়নি। তাদের কাছে এটা সবসময় একটা রাজনৈতিক খেলা মাত্র। চীনের ক্ষেত্রে খড়গহস্ত হলেও আবার অনেকের ব্যাপারে তাদের যে নীরবতা এবং উদাসীনতা, সেটা তাদের দ্বিমুখী আচরণকেই তুলে ধরেছে। কিন্তু কেন হচ্ছে এমনটা? কাতার মধ্যপ্রাচ্যের একটি সম্পদশালী দেশ এবং পশ্চিমাদের কৌশলগত অংশীদার। পশ্চিমের দেশগুলোতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসও রপ্তানি করে তারা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে গ্যাসের সরবরাহ অনেক কমে গেছে। এই ঘাটতি পূরণের জন্য কাতারের সাথে নতুন গ্যাস চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ব্রিটিশ উপনিবেশের কবল থেকে ১৯৭১ সালে স্বাধীন হয় কাতার। এখন তারা যে বিপুল বিত্তের মালিক হয়েছে, এর কারণ হলো পশ্চিমা তাদের জ্বালানি সম্পদের দীর্ঘদিনের গ্রাহক।
পশ্চিমারাও তাদের স্বার্থের প্রয়োজনে কাতারকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানকে সংযত রাখার জন্য কাতার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট দেশ কাতার পুরো মধ্যপ্রাচ্যে পশ্চিমের কৌশলগত স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মতো একই ভূমিকা রয়েছে কাতারেরও। তারা পশ্চিমের কাছে জ্বালানি বিক্রি করে, পশ্চিমারা তাদের কাছে অস্ত্র বিক্রি করে। এই অস্ত্র দিয়ে তারা আরব বিশ্বে পশ্চিমাদের পছন্দের নীতি বাস্তবায়ন ও স্বার্থ রক্ষার চেষ্টা করে। এসবের অর্থ হলো মানবাধিকার ইস্যুতে পশ্চিমারা কাতারকে ছাড় দেবে। পশ্চিমা সরকারগুলোর দৃষ্টিতে কাতার যদি মানবাধিকার বা অন্যান্য ইস্যুতে পশ্চিমা মানদণ্ডে অপরাধ করেও থাকে, তবু তাদেরকে ছাড় দেয়া হবে, কারণ কাতার পশ্চিমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু চীনের জন্য এই নীতি প্রযোজ্য হবে না। কাতারকে পশ্চিমারা যেভাবে নিজেদের অংশীদার মনে করে, তেমনি চীনকে তারা মনে করে মার্কিন নেতৃত্বাধীন রাজনৈতিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চীনকে পশ্চিমারা তাদের অন্যতম প্রধান ভূরাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। সে কারণে চীনের বিরুদ্ধে মানবাধিকার ইস্যুকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। অলিম্পিকের মতো বড় আয়োজনকে বয়কট করে চীনকে তারা খাটো করার চেষ্টা করেছে। তাছাড়া এ ধরনের গেমস আয়োজন থেকে একটা দেশ যে রাজনৈতিক মর্যাদা পেয়ে থাকে, চীনকে তারা সেটাও দিতে চায়নি। চীন ও কাতার পরিস্থিতির মধ্যে আরেকটি পার্থক্য রয়েছে। বেইজিং অলিম্পিক বয়কটের প্রশ্নে মূলত পশ্চিমাদের সরকারগুলো তৎপর হয়েছিল এবং এই সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে কাতারের বিষয় সোচ্চার হয়েছে মূলত কিছু ক্রীড়া ব্যক্তিত্ব ও সমকামী গোষ্ঠীগুলো, কিন্তু পশ্চিমা সরকারগুলো তাদের পক্ষ থেকে মুখ বন্ধ রেখেছে। এটি স্বাভাবিক, দোহার উপরে কোনো নিষেধাজ্ঞা বা জরিমানা দেয়া হবে না। কাতার সরকারের বিরুদ্ধে যারা সমালোচনায় নেমেছে, মার্কিন সরকার তাদেরকে কোনো তহবিল সহায়তা দিচ্ছে না বা তাদেরকে টার্গেটও করছে না। আবার থিঙ্ক ট্যাঙ্ক ও বিশেষজ্ঞদের কোনো বাহিনীও গড়ে তোলেনি যারা কাতারের বিরুদ্ধে গবেষণা চালিয়ে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় লবিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। চীনা বিশ্লেষকরা অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র কাতারের তৈরি পণ্য কেন বর্জন করছে না, যেগুলো অবৈধ শ্রমবল ব্যবহার করে শিনজিয়াংয়ের ক্ষেত্রে ঠিক সেটিই করেছিল তারা। পশ্চিমের এই দ্বিমুখী আচরণ দেখে বোঝা যায় সবকিছু আসলে লোক দেখানো। তথাকথিত মানবাধিকার বাণিজ্যের অস্ত্রকে যেভাবে ভূরাজনৈতিক স্বার্থের সাথে মিলিয়ে প্রয়োগ করা হয়, সেটা দেখলেই বাস্তবতা বোঝা যায়। কাতারের যারা সমালোচনা করছে, সরকার বা প্রশাসনে তারা খুব একটা বন্ধু পাচ্ছে না। মিডিয়াগুলো চীনের ব্যাপারে যেমন তৎপর রয়েছে, এখানে ততটা দেখা যাচ্ছে না। এই পুরো পরিস্থিতি থেকে বোঝা যায় মানবাধিকারের বুলি মূলত পশ্চিমাদের একটি খেলা, একটি অস্ত্র। এটা দিয়ে তারা নিজেদের প্রয়োজন ও স্বার্থ অনুসারে অন্যান্য দেশগুলোতে বৈধতা দেবে বা তাদেরকে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে। এক্ষেত্রে পশ্চিমারা যে মানদণ্ড অনুসরণ করে, সেটা হলো দ্বিমুখী আচরণ, সুবিধাবাদিতা আর পছন্দ মতো পক্ষ বাছাই। এর বাইরে মানবাধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দরকার হলে চুপ করে মুখ বুজে থাকতেও তাদের কোনো সমস্যা নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।